শুনানি শেষে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর, আয়নাঘরে টাইম বোমা, তদন্তকারীদের হত্যার চেষ্টা। গাজাবাসী সমর্থনে সোমবার রাজপথে নামার আহ্বান সার্জিসের। বিএনপি নেতাদের বক্তব্যে মৌলবাদ শব্দ নিয়ে আপত্তি হেফাজতের। জানাবো আওয়ামী লীগ সমর্থক ৭০ আইনজীবী কারাগারে। এবং সর্বশেষ জানাবো দমন কমিশনের চেয়ারম্যান আদালতের আদেশ না মানলে পলাতক ঘোষণা করা হবে টিউলিপকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুনানি শেষে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর, আয়নাঘরে টাইম বোমা, তদন্তকারীদের হত্যার চেষ্টা। আয়নাঘরে যারা তদন্ত করতে গেছেন তাদের টাইম বোমা রেখে হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। আয়নাঘরে তদন্ত কাজের সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন বলেও জানান। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গুমের মামলাগুলো তদন্ত করছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত কর্মকর্তারা 3টি আয়নাঘর খুঁজে পেয়েছেন ও তদন্ত করেছেন। টিএফআই সেলের নাম উল্লেখ করে তিনি বলেন, সেটার ভেতরে ভূগর্ভস্থ, অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে, যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছে। সেই ওয়াল ভাঙতে হয়েছে, পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছে, সেগুলো সরিয়ে ক্রাইম সিনগুলো বের করতে হয়েছে। এবং আপনারা জানেন, এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর এই ইনভেস্টিগেশন চলাকালে প্রেজেন্ট ছিলেন। আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সঙ্গে টাইমার সেট করা ছিল। আমাদের অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছে তাদের হত্যা করারও চেষ্টা করা হয়েছে। গাজাবাসীর সমর্থনে সোমবার রাজপথে নামার আহ্বান সার্জিসের। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী গাজাবাসীর হরতাল পালনের অনুরোধে বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জনতাকে রাজপথে নামার আহ্বান জানান। পোস্টে সার্জিস লেখেন, গাজার জন্য বিশ্বব্যাপী হরতাল 7 এপ্রিল। এদিন বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন আমাদের মুসলিম গাজাবাসী ভাই বোনেরা। গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয়, বরং দলমত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। তিনি আরো লেখেন, আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না, কিন্তু তাদের লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবো। এনসিপি, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয়, বরং দলমত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খুনি রক্তপিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি। প্রত্যেক জেলা ছাত্র জনতা প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিতে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। 7 এপ্রিল কোনো দল মত পক্ষের হয়ে নয়, বরং বাংলাদেশের পক্ষ থেকে গাজার মুসলিম মানুষের পক্ষে হোক। বিএনপি নেতাদের বক্তব্যে মৌলবাদ শব্দ নিয়ে আপত্তি হেফাজতের। বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে মৌলবাদ শব্দটির ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। এ ব্যাপারে তারা বিএনপি নেতাদের সতর্ক থাকার অনুরোধ করেছেন। গতকাল রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে এক বৈঠকে হেফাজতে ইসলামের নেতারা এ অনুরোধ জানান বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে। রাত 8টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। প্রায় 1.5 ঘন্টা তারা বৈঠক করেন। হেফাজতে ইসলামের আগ্রহে এ বৈঠক হয় বলে জানা গেছে। বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হেফাজতে ইসলামের নেতারা সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অতীতের মামলা, মোকদ্দমার সংবিধানের সংস্কার সহ সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। ওই সূত্র জানিয়েছে, বৈঠকে মৌলবাদের উত্থান সম্পর্কিত বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য নিয়ে আপত্তি জানান হেফাজত ইসলামের নেতারা। তারা বিএনপি নেতাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আশা করেনি বলে উল্লেখ করেন। তাদের ভাষ্য, বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে বলতে পারে, এতে তাদের কোনো আপত্তি নেই। এ পর্যায়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়, তারা মৌলবাদী বলতে জামায়াত ইসলামীকে বুঝিয়েছেন। এ সময় হেফাজতের নেতারা বলেন, এতে শুধু জামায়াত নয়, সব ইসলামপন্থীদের আঘাত করা হচ্ছে। জানা গেছে, মত বিনিময়ে বিএনপি নেতারা আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে হেফাজতে ইসলামের সমর্থন চান। হেফাজতের নেতারা এর সঙ্গে একমত পোষণ করে, তবে তারা নির্বাচনের আগের সংস্কার সম্পন্ন করা, সংগঠন
আসনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার সহ আওয়ামী লীগের গণহত্যার বিচারের ওপর গুরুত্ব আরোপ করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংবিধানের মূলনীতি থেকে বহুত্ববাদ বাদ দেওয়া এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি বিএনপির প্রস্তাবে যুক্ত করতে অনুরোধ জানান। এছাড়া গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য দলগতভাবে আওয়ামী লীগের বিচার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের দাবিতে সোচ্চার হওয়ার অনুরোধ জানান। বৈঠকে অংশ নেওয়া হেফাজতে ইসলামের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের এই দাবির সঙ্গে বিএনপি একমত পোষণ করেছে, তবে কৌশলগত কারণে তারা প্রকাশ্যে এই বিষয়ে কথা বলবেন না। বৈঠক শেষে হেফাজতের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেন, মূলত মত বিনিময় হয়েছে আমাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা দিয়ে। বিগত সময়ে আমাদের লোকজনকে হত্যা করা হলো, অথচ উল্টো মামলা দিয়ে আমাদেরই জেলে নেওয়া হয়েছে। সে মামলায় এখনো প্রত্যাহার করা হয়নি। আবার আমরা যে মামলা করেছি সেগুলোরও কোনো দৃশ্যমান কার্যকারিতা নেই। এ ব্যাপারে বিএনপির সহযোগিতা চেয়েছি আমরা। হেফাজতের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বিএনপি জেনারেলও দাবি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেবেন, যাতে আগামী নির্বাচনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করা যায়। সেই দাবির সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশ একমত হয়েছে। আওয়ামী লীগ সমর্থক ৭০ আইনজীবী কারাগারে। সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও ৯ জন নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাড হক কমিটির সভাপতি ও বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম মিয়া। আদালত সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সমর্থক ৮০ জন আইনজীবী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আসামি পক্ষ থেকে বলা হয়, তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন, জামিন দিলে পলাতক হবেন না। রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের বিরোধিতা করা হয়। আসামিদের জামিন আবেদন নাকচ করে ৭০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অন্যদিকে জামিন পেয়েছে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও ৯ জন নারী আইনজীবী। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। পরে ১১৫ জন আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হয়ে আগামীকাল সোমবার আজ ৮০ জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আদালতের আদেশ না মানলে পলাতক ঘোষণা করা হবে টিউলিপকে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর হাজির না হলে তাকে পলাতক অপরাধী হিসেবে গণ্য করা হবে। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। টিউলিপের আইনজীবীর বক্তব্য নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, যে কোনো অভিযুক্তের পক্ষে আইনগত প্রতিনিধিত্ব একটি আদর্শ চর্চা হলেও দুর্নীতির অভিযোগ আপোষযোগ্য নয় এবং এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। তিনি আরো বলেন, চিঠি বিনিময় কখনো আদালতের প্রক্রিয়ার বিকল্প হতে পারে না। সম্প্রতি স্কাই নিউজকে টিউলিপ সিদ্দিক জানান, তার বিরুদ্ধে কোনো অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন। তিনি আরো দাবি করেন, দুদকের কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি। মোমেন স্পষ্ট করে বলেন, টিউলিপের বিরুদ্ধে মামলার পক্ষে যথেষ্ট প্রমাণাদি আছে। নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করার পর পূর্ণাঙ্গ চার্জশিট তৈরি করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি এখন আদালতের উপর নির্ভর করবে। যদি পরোয়ানা জারির পর তিনি হাজির হতে ব্যর্থ হন, তাহলে তাকে পলাতক অপরাধী হিসেবে গণ্য করা হবে। দুদক চেয়ারম্যান আরো বলেন, আদালতের সব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নেওয়া হবে। স্কাই নিউজকে টিউলিপের দেওয়া বক্তব্যের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ব্যক্তির পরিচয় বা অবস্থান বিচার করে নয়, আইনি প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয়। এটি শুধু টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রে নয়, শেখ হাসিনা, শেখ রেহানার, সজীব ওয়াজেদ জয়, শায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ অন্যান্য পলাতক আসামিদের ক্ষেত্রেও একই আইনি প্রক্রিয়া প্রযোজ্য হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।